আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান দিনার, পড়াশোনা করছি রুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমি আমার আরই অ্যাডমিশন জার্নি তোমাদের সাথে শেয়ার করব, এবং একই সাথে শেষ 10 দিনে তোমরা কিভাবে রাবি প্রস্তুতি গ্রহণ করবা সে নিয়ে আলোচনা করব। সো ওয়েলকাম টু মাই আর ইউ টেল। আমি এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম 2022 সালে। তো আমার সেশন ছিল 2022-23। আমি কখনো ভাবিনি যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব, কারণ আমি ছোটবেলা থেকেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল, এবং আমি ইন্টারের শুরু থেকেই ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিলাম, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম। তো হলো কি, আমার এইচএসসি পরীক্ষা ফিজিক্স পরীক্ষা খুব খারাপ হলো, যার কারণে বুয়েটের ফর্ম তোলার জন্য যে পার্সেন্টেজ দরকার সেটা আমার হয়নি, মানে আমি প্রিলিমিনারিতে বসতে পারিনি। তো খুব ডিপ্রেশনে গেছিলাম। তো এই ডিপ্রেশনে থাকা অবস্থায় আমি কোনো পড়াশোনাই করলাম না, কিছু করলাম না, জাস্ট কি একটা বাজে অবস্থা ছিল আমার, আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। যাদের তোমাদের যাদের এখনো কোথাও হয়নি, তোমরা তারাই জাস্ট ফিল করতে পারবা। সো যাই হোক, যেহেতু আমার বুয়েটে পরীক্ষা দেওয়া হলো না, তো ভাবলাম যে আমি আদার্স যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোতে আমি পরীক্ষা দিই, যেমন ধরো রাবি, চবি, এগুলো আমি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তো আমি রাজশাহী ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছিলাম খুবই কম সময়ের মধ্যে। কারণ দেখা গিয়েছিল যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা ছিল সম্ভবত 26 বা 27 মে 2023 সালে, এবং আমাদের আহ, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল হচ্ছে 12ই মে 2023 সালে। বাট আমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগে ডেঙ্গু হয়েছিল, যার কারণে আমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারিনি। অ্যান্ড তারপর আমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে আমি ঢাকায় ছিলাম, তখন ঢাকা থেকে আমার বাসায় চলে আসি। যেহেতু আমার ডেঙ্গু ছিল, আমি জাস্ট বাসায় এসে কয়েকদিন রেস্ট নেই, আমি পড়াশোনা করতে পারিনি। এরপর আমি রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার জন্য কয়েকদিন আগে আমি ঢাকায় গেলাম, কারণ ঢাকা থেকে আমার ট্রেন বুক করা ছিল। তো আমি যেহেতু অসুস্থ ছিলাম, পড়তে পারিনি, তো প্রিপারেশন আমার খুব একটা ভালো হয়নি। তারপর আমি শেষ 4-5 দিন শুধুমাত্র কোশ্চেন ব্যাংক দেখেছিলাম, কি কি কোশ্চেন আছে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া নিয়েছিলাম। এই যা। তো এরপর আমি যখন কমলাপুর রেলওয়ে স্টেশনে গেলাম, সেদিন অনেক প্রচন্ড ভিড়, মানে তিল ধরার জায়গা নাই, সবাই ক্যান্ডিডেট, সবাই ট্রেনে উঠতেছে। ট্রেনে একদম পুরা, কি বলে, তোমার ছবিতে যেভাবে দেখতে পারছো এইরকম কাইন্ড অফ অবস্থা, সব স্টুডেন্ট দিয়ে ভর্তি। এন্ড একটা জিনিস কি জানো, ওখানে সবাই দেখি পড়তেছিল, ম্যাক্সিমামই হাতে কোশ্চেন ব্যাংক, জয়কলির বা উদ্ভাসের বা নিজেদের নোটস, বই, এগুলো তারা পড়তেছিল। আমি আমি খুবই প্যানিক করছিলাম ওই সময়টা। কারণ আমি একে তো আমি কখনো রাজশাহী ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিইনি, জাস্ট 3-4 দিন আগে কোশ্চেন ব্যাংক দেখছি, এন্ড এখানে দেখেছি সবাই পড়তেছে। আমি জাস্ট ভয় পেয়ে গেলাম যে ব্যাপার কি, সবাই পড়তেছে, আমি মনে হয় চান্স পাবোই না। তো এই যে একটা আতঙ্কের মধ্যে ছিলাম। যা তারপরে একটা মজার ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে ক্রসিং এর জন্য ট্রেন একটা জায়গায় দাঁড়ায়, এন্ড সেখানে কয়েকজন ছেলে গিয়ে পাশে একটা আমের বাগান ছিল, সেখান থেকে আম চুরি করে নিয়ে আসছিল। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো এরপরে আমি রাজশাহী স্টেশনে পৌঁছালাম। রাজশাহী স্টেশনটা অনেক সুন্দর ছিল। যাই হোক, তো এরপর আমি রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাসে গেলাম। আমি গেলাম সরাসরি বিনোদপুরে অটো নিয়ে। তো বিনোদপুরে গিয়ে আমি হবিবুর রহমান হলে গেলাম। হবিবুর রহমান হলের মাঠে আমি বসেছিলাম তোমাদের মিরাজ ভাইয়ের জন্য। আমি তখন ওয়েট করতেছিলাম, তখন দেখলাম যে পরীক্ষা কিন্তু পরের দিন ছিল, আমি একদিন আগে গিয়েছিলাম। বাট তারপরে একদিন একদিন পরে পরীক্ষা, বা তার আগের দিনও দেখা যাচ্ছে যে ওই মাঠের চারদিকে গাছের নিচে দেখলাম যে কয়েকজন বসে পড়াশোনা করতেছে। আমি তখন আবার ডিপ্রেশনে চলে গেলাম যে আমি করবো কি, আমি জাস্ট 4-5 দিনের প্রিপারেশন, আর এরা 2.5 বছর ধরে পড়ছে এবং পরীক্ষার আগের দিনে এসে পড়তেছে। তো এই যে একটা আতঙ্ক আমার মাথায় কাজ করতেছে। যাই হোক, এরপর তোমাদের মিরাজ ভাইয়া আসলো। তারপর তোমার মিরাজ ভাই থ্রুতে আমি হবিবুর রহমান হলে উঠলাম। তো ওখানে আমরা কোনো রুম পাইনি। তো এক বড় ভাই আমাদের হচ্ছে মসজিদে থাকার জায়গা করে দিলেন। তো মসজিদে থাকা নিয়ে আবার আরেক কাহিনী সেখানে। আমরা জাস্ট নিয়ে গেছিলাম কি একটা চাদর নিয়ে গেছিলাম, আর কিছু না, জাস্ট চাদর, লুঙ্গি বা ট্রাউজার্স আর গেঞ্জি নিয়ে গেছিলাম। এক্সট্রা আমি কোনো বই টইও নিয়ে যাইনি যে ওখানে গিয়ে পড়বো। তো ওখানে হলো কি, আমরা চাদর বিছাইলাম, বিছে আমরা বাইরে খেতে গেলাম, এবং খেয়ে এসে দেখি যে আমাদের চাদর সরাই দিয়ে ওখানে আরেক গ্রুপ ওদের কম্বল বিছাই রাখছে। তো ওখানে অনেক একটু ঝামেলা হইলো, অনেক না, একটু ঝামেলা হইলো, কথা কাটাকাটি হইলো। এন্ড তারপর আমরা কি করলাম, আমরা যেহেতু দুইজন, আমি আর তোমাদের বিরাজ হইয়া, তো আমরা আমাদের চাদরটা নিয়ে দরজার সামনে এসে ওটা ওখানে পেতে রাখলাম। এন্ড তারপর হলো কি, আমি দেখতেছি ওই রুমেও বা মসজিদ যে ঘরটা আছে হলের, সেখানেও সবাই পড়াশোনা করতেছে, আর আমি এদিকে বই নিয়ে যাইনি। তো কি একটা অবস্থা, তোমরা তো চিন্তা করতে পারতেছো যে আমি জাস্ট
4-5 দিন আগে কোশ্চেন ব্যাংক প্রথম দেখেছিলাম, রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক যে কিরকম কোশ্চেন আসে, আর সেখানে এরা সবাই পড়াশোনা করতেছে। তো এইভাবে মানে প্যানিক প্যানিক করছিলাম, ডিপ্রেশন কাজ করছিল যে আমি কি করবো, আমাকে আদৌ হবে কিনা। এন্ড এরপর হলো কি, আমাদের রাতে ঘুম ভালো হয়নি, কারণ আমি দেখলাম যে সবাই পড়াশোনা করতেছে ঘুমানোর আগে, আর আমি ঘুমাবো, এটা কিভাবে কি, আর ঘুমও আসলো না। মশার কামড় ছিল, আহ, আর শক্ত মেঝে, বালিশও ছিল না, জাস্ট ব্যাগে মাথা দিয়ে বালিশ হিসেবে চালাই দিয়েছিলাম। তো পরের দিন হচ্ছে পরীক্ষা দিতে গেলাম, আমার সিট করেছিল হচ্ছে রবীন্দ্রনাথ বিল্ডিং এ। তো ওখানে পরীক্ষা দিতে গেলাম, গিয়ে আবার দেখি আরেক ঝামেলা, বেঞ্চ গুলো উল্টা দিকে করা। এখন আমি আমি ভাবলাম যে হয়তো ভুলে উল্টা দিকে করছে, তো আমি আমার সামনে যে বসছিল তাকে বললাম যে বেঞ্চটা একটু ঘুরাই নাও। তা ওখানে আবার একটা বুড়া স্যার গার্ড করছে, স্যার আমাকে অনেক রাগারাগি হইলো যে তুমি কি করতেছো এখানে, যেভাবে আছে সেভাবে বসো, এই সেই। তো অনেক কাহিনী। আবার আমি প্যানিক করছিলাম হচ্ছে আমার এডমিট কার্ড নিয়ে, আমার সিগনেচার নিয়ে। আমার হচ্ছে রেজিস্ট্রেশন সিগনেচার ছিল বাংলা, আর হচ্ছে আমার এডমিট কার্ডের সিগনেচার ইংলিশে। এই নিয়ে একটু ঝামেলা হয়েছিল, ভয় পাইছিলাম। তো যাই হোক, তারপর কোশ্চেন পেলাম, কোশ্চেন পাওয়ার পর দাগানো শুরু করতেছি। তো প্রথম দেখে দেখতেছি আমি কিছুই পারতেছি না, সবগুলো স্কিপ করে যাচ্ছি। এরপর দেখলাম যে একটা ফিজিক্সের থিওরি, মানে থিওরিটিক্যাল কোশ্চেন, ওটা পাইলাম, তো ওটা দাগাইলাম। ওটা দাগানোর পর ও সরি, আমি আমি শুরু করছিলাম হচ্ছে তোমার কেমিস্ট্রি দিয়ে। প্রথমে কেমিস্ট্রি দাগিয়েছিলাম, তারপরে হচ্ছে বায়োলজি অংশটুকু দাগিয়েছিলাম, তারপরে ফিজিক্স দাগিয়েছিলাম, তারপরে হচ্ছে ম্যাথ দাগিয়েছিলাম। আমি কিন্তু ম্যাথ প্লাস বায়োলজি যে মানে অংশটা আছে সেটা দাগাইছিলাম। তো এভাবে তোমার তোমার নিজেদের স্ট্র্যাটেজি তোমরা ফলো করবা। আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি ফিজিক্স এবং কেমিস্ট্রি, সরি, বায়োলজি এবং কেমিস্ট্রি আমি যদি 15 মিনিটে দাগাইতে পারি, তো বাকিগুলো ফিজিক্স আর ম্যাথ আমি বেশি সময় দিতে পারবো। তো আমি ওগুলো আগে দাগাই, তারপর ম্যাথ আর ফিজিক্স করতাম। আমি এভাবে নিজেকে ট্রেন করছিলাম। তা যাই হোক, পরীক্ষা আশানুরূপ হয়নি, কারণ আমি যেহেতু আগে অসুস্থ ছিলাম, তার উপর আমার রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছা, মানে কখনো ভাবিনি যে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দিব। তারপরে এখানে এসে রাতে ভালো ঘুম হয়নি, এবং চারদিকে দেখলাম যে সবাই পড়াশোনা করতেছিল। তো সব মিলায় খুব একটা সুখকর পরিস্থিতি ছিল না। তো কোনো রকমের পরীক্ষা দিলাম, দিয়ে বের হলাম। তারপর যাই হোক, আলহামদুলিল্লাহ আমার চান্স হয়েছিল, সিরিয়াল অনেক পিছের দিকে এসেছিল, বাট চান্স হয়েছিল। আরেকটা কথা, রাজশাহী ইউনিভার্সিটির যে তাবলিগের ভাইরা আছে, ভাইরা কিন্তু খুবই হেল্পফুল। আমরা যখন ওই মসজিদে ছিলাম, তখন ভাইরা এসে আমাদের বারবার জিজ্ঞেস করছিল যে আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, এটা ওটা দেখতেছিল। এন্ড তোমরা জানো কি, এটা তাবলিগের ভাই আমার কাছে আমার ফোন নাম্বার নিয়েছিল। এন্ড আমি রেজাল্ট যেদিন পাবলিশ হয়, ওয়েবসাইটে পাবলিশ হওয়ার আগেই ভাই আমার রেজাল্ট আমাকে দিয়ে দিয়েছিল। মানে ওয়েবসাইটে তখন অনেক জ্যাম ছিল, তো ভাই সামহাউ ম্যানেজ করে আমাকে কল করে আমার সিরিয়াল বলে দিয়েছিল, এবং বলেছিল যে আমার মানে চান্স হবে, এবং আমার ম্যাথ সাবজেক্টটা আসতে পারে, এভাবে বলেছিল। যাই হোক, ভাইয়াকে অনেক ধন্যবাদ। তো এখন তোমাদের জন্য কিছু কথা, দ্যাট ইজ প্যানিক অ্যান্ড রিল্যাক্স। আমি ট্রেনে যখন আসছিলাম দেখলাম যে সবাই পড়তেছিল, আমি যখন হবিপুরের মাঠে ছিলাম তখন দেখলাম যে চারপাশে গাছের নিচে সবাই পড়ছে। এন্ড আমি যখন পরীক্ষার বিল্ডিং এ গেলাম, হলে গেলাম, দেখলাম যে হলে ঢোকার আগে সবাই পড়ছে। এন্ড আমি মাত্র 4-5 দিন প্রিপারেশন নিয়ে আসছি। তো এই যে একটা প্যানিক প্যানিক অ্যাটাক। আরো বড় একটা কারণ ছিল যে আমার তখন পর্যন্ত কিন্তু কোথাও হয়নি, আমি ওইটা পরীক্ষা দিতে পারিনি, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা খুব খারাপ হয়েছিল। হ্যাঁ, পরে আমার চান্স হয়েছিল, বাট র্যাঙ্ক অনেক পেছনে ছিল। তো এই যে একটা ভয় ছিল আমার, একটা ভয় কাজ করছিল যে সবাই এত পড়াশোনা করছে, সবাই 2.5 বছর ধরে পড়াশোনা করছে, আর আমি জাস্ট 4 দিন 5 দিনের প্রিপারেশন নিয়ে কি টিকতে পারবো আদৌ, এরকম একটা ভয় ছিল পরীক্ষার হলে ঢোকার আগে। বাট তখন আমার মাথায় একটা চিন্তা আসে যে যে ছেলেটা 2.5 বছর ধরে পড়ার পরেও ট্রেনে পরীক্ষা দিতে যাবে কালকে, তার আগের দিন তাকে ট্রেনে বা বাসে পড়তে পড়তে যেতে হচ্ছে, পরীক্ষার হলে ঢোকার আগে পড়তে হচ্ছে, তার প্রিপারেশন ভালো না। যে ছেলেটা 2.5 বছর ধরে পড়বে তাকে তো একদিন আগে আর পড়তে হবে না। সো তোমরা কখনো প্যানিক করবে না। তোমরা এটা মানে এটা খুবই কমন যে তুমি যাবা, তুমি দেখবে যে তুমি ছাড়া বাকি বাসে বাকিরা সবাই পড়াশোনা করছে, বা ট্রেনে সবাই পড়াশোনা করতেছে। পরীক্ষা হলে যাওয়ার আগে দেখবে যে পরীক্ষার যে বিল্ডিং আছে, বিল্ডিং এর আগে বসে সবাই পড়াশোনা করছে। সো তুমি তুমি দেখবে যে খুব ডিপ্রেশনে যাবা। তুমি জাস্ট এই কথাটা ভাববা যে যে পরীক্ষার হলে ঢোকার 2 ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে যাকে পড়তে হচ্ছে, সে কখনো চান্স পাবে না। 2.5 বছর ধরে সে কি করলো যে তাকে পরীক্ষার হলে ঢোকার 1 ঘন্টা আগে থেকে পড়তে হচ্ছে। সো কখনো এগুলা দেখে প্যানিক করবা না। আমি প্যানিক করেছিলাম, বাট এরপরে কিন্তু আমি নিজেকে এভাবে বুঝাইছিলাম, and আমি ঠান্ডা থাকতে পারছি, এন্ড আলহামদুলিল্লাহ আমার চান্স হয়েছিল। তো এখন আসি আমাদের আজকের মানে প্রধান টপিকে, সেটা হচ্ছে তুমি কিভাবে শেষ 10 দিনে রাবি ভর্তি প্রস্তুতি নিবা। তো প্রথমে যদি মার্কস ডিস্ট্রিবিউশনে আসি,
রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ৮০ মার্কসের কোশ্চেন হয়, এবং তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের জন্য মার্কস বরাদ্দ থাকে 1.25। তো 80 × 1.25, দ্যাট ইজ 100। তো তোমার কিভাবে মার্কস ডিস্ট্রিবিউট হয়? ফিজিক্স কম্পালসরি 25 মার্কসের আসে, কেমিস্ট্রি কম্পালসরি 25 মার্কসের, এবং আইসিটি কম্পালসরি 5 মার্কস। অ্যান্ড দেন বায়োলজি এবং ম্যাথের জন্য তুমি 3টা অপশন পাবা। বায়োলজি প্লাস ম্যাথ, যেখানে বায়োলজি 13টা এবং ম্যাথ 12টা থাকে, অথবা তুমি শুধু বায়োলজি 25টা দাগাইতে পারো, অথবা শুধু ম্যাথ 25টা দাগাইতে পারো। তো আমাদের সাজেশন থাকবে বায়োলজি প্লাস ম্যাথ দাগানোর, কারণ তুমি যদি শুধু বায়োলজি দাগাও তাহলে কিন্তু ম্যাথ রিলেটেড সাবজেক্ট গুলো তুমি পাবা না। অলমোস্ট দেখা যাচ্ছে যে তোমার 400 বা 350, 400 বা 450 মতো সিট তুমি মিস করতেছো। সেম তুমি যদি শুধু ম্যাথ দাগাও, বায়োলজি না দাগাও, তাহলে দেখা যাচ্ছে তুমি অলমোস্ট 400 বা 450 সিট তুমি মিস করতেছো। তো আমার সাজেশন থাকবে বায়োলজি প্লাস ম্যাথ দাগানো। আমি নিজে বায়োলজি প্লাস ম্যাথ দাগিয়েছিলাম, তো এটা খুবই হেল্পফুল। তুমি কোনো মানে তোমার সিরিয়াল যদি 1000-এর উপরেও যায়, তারপরে মানে তারপরে তুমি মানে চান্স পাবো, কোনো না কোনো একটা সাবজেক্ট পাবা। আর দেখা যাচ্ছে যে অনেকে কি হয়, শুধুমাত্র বায়োলজি দেখিয়েছিল এবং সেখানে ও সিরিয়াল দেখা যাচ্ছে যে মাত্র 400, 450, তারপরেও কিন্তু ও কোনো সিট পাচ্ছে না, কারণ সে ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্টেই অ্যাপ্লাই করতে পারবে না। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা তোমরা। আর হচ্ছে 1.25 ফর ইচ অ্যান্ড এভরি কারেক্ট আনসার, এবং তোমার নেগেটিভ 0.25 যাবে হচ্ছে এক একটা করে রং আনসারের জন্য। কাট মার্কস এর কথা যদি বলি, কাট মার্কস হচ্ছে তোমার 65 থেকে 70% মার্কস যদি তোমরা তুলতে পারো, তাহলে তোমরা শিওর থাকো যে তোমরা কোনো না কোনো একটা সাবজেক্ট পাবা। তো আমি এখানে একটু বাড়িয়ে বলেছি, তোমরা ধরে রাখো যে 60% মার্কস যদি তোমরা সিকিউর করতে পারো, তো ইনশাল্লাহ বলা যায় তুমি কোনো না কোনো একটা সাবজেক্ট পাবে, মানে শেষ সাবজেক্টটা হলে তুমি পাবা। আর তুমি যদি টপ করতে চাও তাহলে তোমাকে হয়তো আরো ভালো মার্কস তুলতে হবে। তোমার হচ্ছে 75 থেকে 80 বা 85% মার্কস তুলতে পারলে তুমি মোটামুটি একটা ভালো পজিশনে থাকতে পারবা। তো আমি অলমোস্ট 55 প্লাস মাইনাস আনসার করেছিলাম। তো হাউ উইল বি ইয়োর প্রিপারেশন? তুমি কিভাবে প্রিপারেশন নিবা? তো ফিজিক্স এর কথা যদি বলি, ফিজিক্সে তোমার প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফর্মুলা গুলো ভালোভাবে পড়তে হবে, রিভিশন দিতে হবে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক যে সম্পর্কগুলো আছে সেগুলো পড়তে হবে, এবং কিছু শর্ত ও সম্পর্ক থাকে, যেমন হচ্ছে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি। তো এই শর্তগুলো তোমাদের জানতে হবে, কারণ এগুলো শর্টকাট হিসেবে তোমরা ইউজ করতে পারবা। আর এরপরে যদি আসি হ্যান্ড ক্যালকুলেশনের তোমার মূল মন্ত্র হচ্ছে কনফিডেন্স। তুমি যদি কনফিডেন্সের সাথে হ্যান্ড ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার সময় প্যানিক না করো যে এত বড় গুণ বা এত বড় ভাগ আমি কিভাবে করবো, এইভাবে প্যানিক না করে কত বড় গুণ হয় তুমি করা শুরু করে দাও। দেখবে যে অনেক ভালো, মানে শেষ পর্যন্ত তুমি ওটা করতে পারছো। বাট যদি তুমি একটু নার্ভাস হয়ে যাও, তুমি দেখবে যে ওটা আর করতেই পারবে না। সো হ্যান্ড ক্যালকুলেশন করার সময় অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে। তোমাদের আগে থেকে প্র্যাকটিস করতে হবে। যেমন ধরো 3.1415 পাই এর মান যেটা আছে 1.1, 3.1416, তুমি সেটাকে 3 ধরলা। জি এর মান 9.8 আছে, তুমি সেটাকে 10 ধরলা। এইভাবে করে তোমার পরে সামন পিছন করে নিতে হবে। তোমাদের 10 এর যে পাওয়ার গুলো আছে, 10^x এর ক্যালকুলেশন, যেমন ধরো তোমার 10^something যদি গুণ আকারে থাকে তাহলে 10 এর পাওয়ার গুলো যোগ হয়, 10^something যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার গুলো বিয়োগ হয়। তো এই 10 এর পাওয়ার যেগুলো আছে এগুলো একটু দুই একটা প্র্যাকটিস করলে তোমাদের একটা আইডিয়া আসবে, এবং তোমাদের যে পরীক্ষা হলে তোমরা ভালো করতে পারছো। বিজ্ঞানীর নাম, রাজশাহী ইউনিভার্সিটিতে বিজ্ঞানীর নাম আসে প্রায়, বিশেষ করে বায়োলজিতে বেশি আসে। তোমার ফিজিক্সের জন্য কয়েকটা বিজ্ঞানীর নাম জাস্ট দেখে রাখো, যেগুলো কমন বিজ্ঞানী তোমার মাথায় যতগুলো ধরে আর কি, জাস্ট রিডিং করে নাও, মুখস্থ করতে হবে না। অ্যান্ড হচ্ছে কিছু মুখস্থ মান তোমাকে জানা রাখতে হবে, কিছু মুখস্থ কনস্ট্যান্ট মান, যেমন ধরো যে তোমার গামার মান, আদর্শ কি বলে তোমার ওটা থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে যে গামার মানগুলো আছে সেগুলো মুখস্থ রাখতে হবে। তারপর ধরো বোল্টজম্যান ধ্রুবক তোমাকে মুখস্থ রাখতে হবে। তো এই যে কিছু মান আছে মুখস্থ রাখতে হবে, যেমন ধরো যে পৃথিবীর ব্যাসার্ধ তোমাকে মুখস্থ রাখতে হবে, সূর্যের ভর, পৃথিবীর ভর তোমাকে মুখস্থ রাখতে হবে। তো এই ধরনের কিছু মান তোমাকে মুখস্থ রাখতে হবে। এন্ড একই সাথে √2 এর তোমার দশমিকের মান কত, √3 এর দশমিকের মান কত, 1/√3 এর দশমিকের মান কত, 1/√3 এর দশমিকের মান কত, লগ 1 থেকে 10 পর্যন্ত কত হয়, এগুলো তোমরা দেখে নেবা। তোমার এগুলা হচ্ছে ক্যালকুলেটর দেখে মুখস্থ করে নিতে পারো, অথবা তোমরা দেখবে যে উদ্ভাসের কেমিস্ট্রি যে কোশ্চেন ব্যাংকটা আছে, সেই কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংকে তোমরা দেখবে যে কেমিক্যাল চেঞ্জ অফ, দ্যাট আছে ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্ট পেপার 4th চ্যাপ্টার, সেখানে লগের মানগুলো কয়েকটা দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে মুখস্থ করে রাখতে পারো। তাহলে ইনশাআল্লাহ তোমাদের ফিজিক্সের প্রিপারেশনটা হয়ে যাবে। এরপর যদি কেমিস্ট্রিতে আসি, কেমিস্ট্রি হচ্ছে পুরোটাই বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে, এন্ড সিম্পল কিছু ম্যাথ আসে, হ্যান্ড ক্যালকুলেশন আসে, একদম খুবই সিম্পল। জাস্ট বাম পক্ষ ডান পক্ষ, মানে তোমার বাম পক্ষে দুটো টার্ম, ডান পক্ষে দুটো টার্ম আছে, and ডান দিকে মনে করে একটা এক্স আছে, তো ডান দিকে এক্সটা রেখে বাকি সবগুলো বাম দিকে নিয়ে এসে একটু হ্যান্ড ক্যালকুলেশন করে বা কাটাকাটি করে তোমার ইজিলি মান বের করতে পারবে। এবং কিছু নামধারী বিক্রিয়া, কিছু শনাক্তকারী বিক্রিয়া যেগুলো আছে এগুলো তোমরা যদি পড়ো,
কেমিস্ট্রি খুব একটা প্যারা হবে না, কেমিস্ট্রি খুবই সোজা আসে, বোর্ড স্ট্যান্ডার্ডে আসে বলা যায়। তো এটা নিয়ে খুব একটা ঘাবড়ানোর কিছু নাই ইনশাল্লাহ। আইসিটির কথা যদি বলি, তোমরা চাইলে আইসিটি পুরোটাই স্কিপ করতে পারো। কেন? তোমরা বলো যে কেন ভাইয়া, কেন আইসিটি স্কিপ করবো? দেখো, আইসিটি আসে 5 মার্কস। তুমি তো দাগাবাই তো কয়টা, তুমি 80টার মধ্যে তুমি দাগাবা সর্বোচ্চ হচ্ছে 65 থেকে 70টা। তুমি দেখো তো এখানে তুমি 15টা বাদ দিচ্ছ। আইসিটি 5টার মধ্যে তুমি যে 5টাই পাবা না এমন তো না। তুমি তুমি তো আইসিটি পড়ছো তাই না? আইসিটি তো তুমি এক্সাম দিয়েছো এসএসসি তে। সো আইসিটি তে তুমি যদি এখন তোমার আলাদাভাবে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নাই। তুমি মানে কি খুবই বেসিক থেকে কোশ্চেন আসে, তুমি জাস্ট বিগত বছরের কয়েকটা কোশ্চেন দেখো, তাহলে একটা আইডিয়া পাবা। 5টার মধ্যে তুমি তুমি মিনিমাম 2টা তুমি শিওর পাবা, মানে শিওর কারেক্ট করতে পারবা। সো আইসিটি তে তোমার সময় দেওয়ার কোনো দরকার নাই বলে আমি মনে করি। এই সময়টা তুমি বাকি 4টা সাবজেক্ট দিতে পারো। এবার যদি বায়োলজিতে আসি, বায়োলজিতে তোমার এক্সাম্পল এবং লিস্টিং টাইপের যে ইনফরমেশন গুলো আছে এগুলো করতে হবে। এবং বায়োলজিতে হয় কি, ডিটেলস থেকে আসে, ডিপ থেকে আসে। তো তোমাকে ডিটেল এন্ড ডিপ নলেজ তোমার থাকতে হবে। এন্ড এর পাশাপাশি তোমার ইনক্রিজ রিভিশন সাইকেল, তোমার রিভিশন সাইকেলটা বাড়াতে হবে। তোমার বায়োলজির মূল মন্ত্র হচ্ছে তুমি যত বেশি রিভিশন দিতে পারবা। আমি বায়োলজি কিন্তু প্রচুর রিভিশন দিতাম, বায়োলজি কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে পড়ছে। এবং উদ্ভাসের হচ্ছে তোমাদের একটা বই ছিল সম্ভবত, ম্যাট্রিক্স ছিল, এই বইটা আমি পড়ছিলাম অনেকবার। তো দেখা যাচ্ছে যে বায়োলজিতে আমার খুব একটা প্রবলেম হয়নি। তো বায়োলজি পুরোটা হচ্ছে তোমার রিভিশনের উপর। তুমি যত বেশি রিভিশন দিবা, কোশ্চেন ব্যাংক করো, কোশ্চেন ব্যাংক থেকে তুমি একটা আইডিয়া পাবো যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন গুলো আসতেছে। তো ওই জায়গাগুলো তুমি বারবার রিভিশন দাও, এরপরে তোমার বায়োলজিতে খুব একটা প্যারা খাবা না। অ্যান্ড যেটা তোমার রাবির সিগনেচার, সেটা হচ্ছে রাবিতে বায়োলজি থেকে প্রচুর বিজ্ঞানীর নাম আসে, তো বিজ্ঞানীর নামগুলো তুমি ভালোভাবে মুখস্থ করে নিবা। এবার যদি ম্যাথের কথা বলি, ম্যাথ পুরোটা বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে। তুমি আর ম্যাথে ট্রাই করবা, ম্যাথের টাইম বাঁচানোর জন্য তুমি যেটা করতে পারো, অপশন টেস্ট প্র্যাকটিস করতে পারো, এন্ড শর্টকাট প্র্যাকটিস করতে পারো। শর্টকাট এবং অপশন টেস্ট দিয়ে বেশিরভাগ ম্যাথ করা ট্রাই করবা, and করা যায়। তো এই তুমি কিভাবে প্র্যাকটিস করবে, তোমার যত যত বেশি তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা এবং হচ্ছে মডেল টেস্ট দিবা, তো তত বেশি তুমি এগুলো করতে পারবা। মানে এগুলো অপশন টেস্ট কিভাবে করতে হয়, শর্টকাট কিভাবে ইউজ করতে হয়, কোন কোশ্চেনের জন্য কোন শর্টকাট ইউজ করবো, বা শর্টকাট গুলো অনেক সময় দেখা যায় তুমি মনে থাকে না। তো তুমি যদি যত বেশি প্র্যাকটিস করবা, তত দেখা যাচ্ছে শর্টকাট গুলো তোমার ইউজ হচ্ছে এবং মাথায় গেঁথে যাচ্ছে। তো অপশন টেস্ট করবা। অপশন টেস্ট করাটা কি, যেমন ধর কোনো একটা কোশ্চেন আছে, কোশ্চেন যদি তুমি এটা ব্রডলি করতে চাও, তাহলে দেখা যাচ্ছে অনেক সময় যাচ্ছে, অনেক বড় জায়গা যাচ্ছে। তার চেয়ে তুমি যদি অপশন, 4টা অপশন আছে, 4টা অপশন যদি তুমি একটা একটা করে কোশ্চেনে বসায় দেখো যে উত্তর মেলানো যায়, তো তুমি কেন সেটা করবে না? তো এভাবে অপশন টেস্ট করবা। এন্ড এখানে ফিজিক্সের মতো কিছু শর্ত এবং ফর্মুলা তোমাদের কিছু মুখস্থ রাখতে হবে। যেমন ধরো দুটি সরলরেখা কখন লম্ব হয়, ত্রিকোণমিতি তোমার কিছু মুখস্থ মান আছে, সেই মানগুলো মুখস্থ করতে হবে। এন্ড কিছু সূত্র আছে, সেগুলো মুখস্থ করতে হবে। কিছু মুখস্থ উত্তর, যেমন ধরো যে দুটি ভেক্টরের অনুপাত হাফ হলে সেটার মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। এগুলো তুমি কিভাবে পাবা? তুমি যত বেশি মডেল টেস্ট দিবা, যত বেশি কোশ্চেন ব্যাংক সলভ করবা, তুমি দেখবা যে তোমার এগুলো মুখস্থ হয়ে যাচ্ছে, বা তুমি একটা আইডিয়া পাচ্ছ যে যদি কোশ্চেনটা এরকম হয়, এভাবে এভাবে মান দেওয়া থাকে, তাহলে এটার উত্তর এটাই হবে। তো এভাবে তোমরা বেশি বেশি করে যদি প্র্যাকটিস করো এবং মডেল টেস্ট দাও, তো আশা করি সবগুলো সম্পর্কে একটা আইডিয়া আসবে। আর ম্যাথের ক্ষেত্রে যেটা বললাম, যে তোমার এইগুলো করবা, জাস্ট বোর্ড স্ট্যান্ডার্ড, খুব একটা প্যারা নিতে হবে না। অপশন টেস্ট ট্রাই করবা, আর হচ্ছে শর্টকাট ইউজ করে ট্রাই করবা বেশি করে, আর কিছু মুখস্থ মান রাখবা। তো শেষ 10 দিন তুমি কিভাবে পড়বে? তো তোমার দিন শুরু হবে সূত্র এবং বিভিন্ন শর্ত সম্পর্ক যেগুলো আছে সেগুলো রিভিশন দিয়ে। And এরপর তুমি যেটা করবা, আগের দিনে তুমি কি কি ভুল করেছিল সেগুলো দেখবা। মনে করো তুমি গতদিন মডেল টেস্ট দিয়েছিলা, মডেল টেস্টে কি কি ভুল করলা, তুমি সেগুলো একটা খাতায় লিখে রাখবা। এন্ড পরের দিন, দিন শুরু করার আগে তুমি ওই ভুলগুলো আরেকবার দেখবা। কারণ হচ্ছে তুমি যেহেতু 2.5 বছর থেকে পড়তেছো, তো তোমার এখন নতুন করে অন্য কিছু যেগুলো যেগুলো তোমার পড়া হয়েছে, যেগুলো তুমি পারো, আর যেগুলো তুমি কারেক্ট করছো, তার মানে তুমি এগুলো পারো, এগুলোতে সময় দেওয়া তোমার দরকার নাই, বা সময় দিলে খুব কম সময় দিবা। আর তুমি 2.5 বছর পরে পরে যে জিনিসটা ভুল করতেছো, যে জায়গাটায় ভুল করতেছো, তার মানে তোমার এখানে ল্যাকিংস আছে। তুমি শেষ 10 দিন ওখানে একটু তুমি ফিল আপ করার ট্রাই করবা। তো এই জন্য তুমি যদি ভুলগুলা মার্ক করতে পারো এবং সেই ভুলগুলা প্রতিদিন একটু করে রিভিশন দিতে পারো, দেখতে পারো, তো আশা করি সেগুলো তোমার তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। রেগুলার মডেল টেস্ট দিতে হবে, এবং মডেল টেস্টের উদ্দেশ্য হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা। তোমার এডমিশন টেস্ট হচ্ছে পুরোটাই টাইমে খেলা, বুঝছো? তোমাকে যে কোশ্চেন দেওয়া হবে, সেই কোশ্চেন যদি কাউকে 3 ঘন্টা দেওয়া হয়, সে 80টা কারেক্ট অ্যান্সার করতে পারবে। বাট এখানে মানে তোমার মেইন ফ্যাক্টর হচ্ছে সময়। কে কম সময়ে বা 1 ঘন্টা কে কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারে। তো তোমার টাইম ম্যানেজমেন্টের জন্য অবশ্যই অবশ্যই মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট দেওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে তুমি কোন জায়গায় তোমার ভুল হচ্ছে, এবং একই সাথে কোন জায়গাটুকু ইম্পর্টেন্ট বা কোথা থেকে বেশি বেশি কোশ্চেন আসতেছে, তুমি আগে থেকে প্রেডিক্ট করতে পারবা। এটা জানার জন্য তোমাকে রেগুলার মডেল টেস্ট দিতে হবে। And তুমি কিভাবে মডেল টেস্ট দিবা? মডেল টেস্ট দিবা হচ্ছে তুমি
টাইম ধরে ধরে ঘড়ি ধরে ধরে তোমার 1 ঘন্টা পরীক্ষা, বা তুমি এখানে টাইমার সেট করবা 45 মিনিট বা 40 মিনিট, এভাবে ধরে ধরে তুমি মডেল টেস্ট দিবা এবং একই সাথে মার্কস গুলো তুমি কাটবা যে তুমি তোমার কত মার্কস পাইলা, তুমি 80টার মধ্যে কতটা দেখাইছো, কতটা কারেক্ট হয়েছে, কতটা ভুল হয়েছে, ভুল হওয়ার ফলে নেগেটিভ কত আসছে, এইভাবে তুমি মার্কস দেখবা যে 100তে আমি কত পেলাম। সো এখানে তোমার জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে আমরা তোমাদের জন্য ফ্রি মডেল টেস্ট ব্যবস্থা করেছি। তোমরা মডেল টেস্ট গুলো দিতে পারো, দিয়ে নিজেদের যাচাই করতে পারো, নিজেদের টাইম ম্যানেজমেন্টটা ঠিক করতে পারো, এবং একই সাথে কোথায় কোথায় তোমাদের ভুল হচ্ছে এবং কোথায় কোথায় থেকে বেশি বেশি কোশ্চেন আসছে সেগুলো সম্পর্কে তুমি একটা আইডিয়া পাবা, এবং তোমার ভুলগুলো তুমি সলভ করার একটা সুযোগ পাবা। তো এগুলো একদম ফ্রি, তোমরা চাইলে আমাদের মডেল টেস্ট গুলো দিতে পারো। রাজশাহী ইউনিভার্সিটির মডেল টেস্ট এবং জিএসটি মডেল টেস্ট দুটাই চলমান। সো তোমরা মডেল টেস্ট গুলো দাও, দিয়ে নিজেদের যাচাই করে নাও। অ্যান্ড লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে কোথায় কোথায় ভুল করলাম সেগুলো দেখা। আমি যেটা করতাম, আমি যদি কোনো কোশ্চেন ব্যাংক সলভ করতাম বা মডেল টেস্ট দিতাম, আমি হচ্ছে যে ভুলগুলা সেগুলো মার্ক করতাম। আমি ওই বইও মার্ক করতাম, বইয়ে মার্ক করার পর আমি খাতায় লিখে রাখতাম, লিখে রাখার পর আমি কোথায় ভুল করলাম সেটার উত্তর দেখতাম, উত্তর দেখার পর বই বের করতাম, বই বের করে ওইটা একটু ডিটেলস পড়তাম এইভাবে। and পরের দিন আমি যখন পড়া শুরু করতাম, দিনের শুরুতে আমি সূত্র রিভিশন দিতাম বা এই যে শর্ত সম্পর্ক রিভিশন দিতাম। এরপরে কিন্তু আমি আগের দিন, গতদিন আমি কি কি ভুল করেছি সেগুলো আবার দেখতাম, দেখার পর আমি নতুন দিনে পড়া শুরু করতাম। ঠিক আছে? তো এইভাবে যদি তোমরা পড়ো, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবা। আল্লাহর কাছে চাইবা, তোমাদের জন্য দোয়া রইলো এবং অনেক শুভকামনা রইলো। তো থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।